আমাদের এই আলেম ওলামায়ে কেরামরা বারবার পশ্চিম এবং দিল্লির ফাঁদে, আওয়ামী লীগের ফাঁদে বারবার পড়েছেন এবং এখনও পড়ছেন বলে আমরা অনেক অনুষঙ্গ দেখতে পাচ্ছি। এই অনুভূতিতে আঘাত হয়েছে, ওই অনুভূতিতে আঘাত হয়েছে, এই ধরনের সস্তা প্রতিবাদে নামা যাবে না। তো ফিউচার প্রজেকশনটা এনিমি সাপেক্ষে করতে হয়। তো সেইখানে আপনার দেখবেন যে 90-এর দশকের যদি লেখাজোখাগুলো পড়েন, আপনার দেখবেন যে বিখ্যাত বইগুলো এসেছে, প্রত্যেকটা বইতে ফিউচার এনিমি আকারে ইসলাম, মুসলিম সোসাইটি, মুসলিম কান্ট্রি এবং মুসলমানদের সভ্যতাকে আইডেন্টিফাই করেছে যে পশ্চিমা সভ্যতার আগামী দিনের শত্রু হচ্ছে মুসলমানরা। এবং জেনারেল ম্যাকক্লেস্কি নামে আমেরিকান বড় জেনারেল ছিল, তার একটা ইন্টারভিউ আপনারা ইউটিউবে এখনও পাবেন। সেটা হচ্ছে 9/11-এর ঘটনার আগেই পেন্টাগনে উনি গেছেন, ফেরবার পথে ওনার এক জুনিয়র অফিসার বলছে যে এখানে তো প্ল্যান হয়েছে 7টা মুসলিম দেশে যুদ্ধ করা হবে, ফ্লাড করে দিতে বলা হয়েছে। তো উনি আশ্চর্য হইলেন যে 7টা মুসলিম দেশ, তো আমরা মানে এটার কারণ কি, কেন হবে এটা? বলে স্যার এত কিছু জানি না, বড় ধরনের ইভেন্ট ঘটবে। তখনও কিন্তু 9/11 হয় নাই, এটা আমেরিকান জেনারেলের বক্তব্য, তার ভিডিও বক্তব্য আছে। এবং সেখানে সে বলছে এই যে মুসলিম দেশগুলো যেটা দেখলেন না, এখন সিভিল ওয়ার চলছে, গৃহযুদ্ধ চলছে, একের পর এক নাস্তানাবুদ হয়ে এই উসিলায় সেই উসিলায়, গণতন্ত্রের উসিলায়, এর পক্ষে সের পক্ষে, জঙ্গিবাদ, মৌলবাদ, এই আল কায়েদা, আইসিস, খেলাফত, বাগদাদি, যত কিছু দেখলেন না, ওসামা বিন লাদেন টাদেন, এই সব নাটকের গোড়া হইল ওই জায়গাটাতে যে সুপার পাওয়ারের ফিউচার এনিমি প্রজেকশনটা কি, ফিউচার শত্রু প্রজেকশনটা কি। আমরা বলছি না যে ভারত আমার শত্রু রাষ্ট্র, কারণ বাংলাদেশকে রাষ্ট্র সাপেক্ষে বেঁচে থাকার শর্ত হচ্ছে তার শত্রু এবং স্বার্থ সম্পর্কে অবগত থাকা। তো আমরা যেভাবে আমার রাষ্ট্রের সাপেক্ষে, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ সাপেক্ষে বলছি যে ভারত, মিয়ানমার আমার শত্রু রাষ্ট্র, ঠিক একইভাবে সুপার পাওয়াররা তার শত্রু রাষ্ট্র, শত্রুপক্ষকে সেটা আইডেন্টিফাই করেছে এবং এই পলিসি তারা চেঞ্জও করেছে। গত 2-3 বছর আগে অফিসিয়ালি পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট তার ফিউচার প্রজেকশন চেঞ্জ করে এটাকে চায়নাতে নিয়ে আসছে, যে তার ফিউচার এনিমি প্রজেকশন হচ্ছে এখন চায়না। তো সে আলোচনা যাব না। তাহলে সেই জায়গা থেকে দেখেন যে তারা একটা ডিসকোর্স তৈরি করেছে যে মুসলিম কান্ট্রিগুলো, এলাকাগুলোকে সেভাবে ডিল করবে। এই প্রজেক্টের নাম হচ্ছে আপনার ওয়ার অন টেরর। মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নিরন্তর যুদ্ধের যে প্রকল্প আমরা দেখলাম, 9/11 হইল, এর পরবর্তীতে সারা ইউরোপিয়ান কান্ট্রিতে একের পর এক আপনার জঙ্গি নাটক, খুন, এন্ট্রাপমেন্ট, হাজার হাজার মুসলিম যুবকদেরকে আপনার বিভিন্ন জায়গাতে এলিউর করা, করে করে ট্র্যাপ করে করে জঙ্গি বানানো, সন্ত্রাসী বানানো। সেই নাটকের একটা বাংলাদেশ মানে পর্ব ছিল, যে দেখবেন যখন সিরিয়াল নাটক হয় তখন কিন্তু পর্ব থাকে, পর্ব অত। এদের হচ্ছে আবার মুসলিম দেশের পর্ব ছিল। এই পর্ব হচ্ছে বাংলাদেশ পর্বের ভিকটিম হচ্ছেন আপনারা। এবং এই বাংলাদেশ পর্বের সাথে আমেরিকান এনিমি প্রজেকশনের সাথে এখানে দিল্লির প্রজেক্টটা এখানে যোগ হয়েছে। এই দুই প্রজেক্টের সাথে লোকাল ন্যাশনাল সিকিউরিটি থ্রেট আকারে হাজির হয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, আমাদের সুশীল গণমাধ্যম, এই বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক যেগুলো আছে, হেলমেট মস্তিষ্ক যেটা আমাদের তরুণরা বলেছে, এই হেলমেট মস্তিষ্করা হচ্ছে এই পুরো চক্রের অংশ। অতএব সেই জায়গাটাতে বুঝতে হবে যে কেন এই যে ভাই বলে গেলেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ধর্ম প্র্যাকটিস করে, তাদের কি করছে। যেহেতু 9/11-এর সময়টা পুরোটা আমি লন্ডনে ছিলাম, লম্বা সময় ছিলাম, এইটার ভিকটিম আমি নিজেও হয়েছি। এই গল্প আপনাদেরকে অন্য একদিন বলবো আর কি। বাস থেকে নামায় দেওয়া, এখানে নামায় দেওয়া, কাজে গেলে জিজ্ঞাসা করে দাঁড়িয়ে রাখছো কেন, এই ধরনের জায়গা সভ্যতার যারা, এটা তো নিজেদেরকে সভ্য দাবি করে না, ওই সব জায়গাতেও আমরা ফেস করেছি। একই সিভি ওখানে জরিপ করা হয়েছে, একই সিভি এক্স্যাক্টলি লেখাপড়া সব সমান, শুধু নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। মোহাম্মদ অমুকের জায়গায় জন ডেভিস দিয়ে দেওয়া হয়েছে। তাকে ইন্টারভিউতে ডাকে, কিন্তু ওই মোহাম্মদ নামধারী লোকটাকে আর ইন্টারভিউতে ডাকে না। একই সিভি, এক্স্যাক্টলি সেম সিভি। একটা মুসলিম মেয়ে হিজাব পরে, নেকাব পরে, তাকে আর ডাকে না, কিন্তু একটা মহিলাকে ডাকে যিনি এই কাজের সাথে জড়িত না, তিনি নন মুসলিম। একই সিভি, এক্স্যাক্টলি সেম ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তো এই ডিসক্রিমিনেশনগুলো আমরা দেখেছি। অতএব সেই জায়গাতে যারা ভিকটিম ফ্যামিলি আছেন, যারা এগুলো নিয়ে ক্যাম্পেইন করছেন, আমাদের হচ্ছে ভিকটিমদের হয়ে লড়াইটা যেমন জরুরি, এই লড়াইটা চালিয়ে যেতে হবে। এই লড়াইয়ের মধ্য দিয়ে কারা কারা আমাদেরকে শত্রু নির্ণীত করেছে তাদেরকেও চেনা জরুরি। তাদের কোনো পড়া ফাঁদে যেন আমরা না পড়ি। এবং এই ফাঁদে আমাদের আলেম ওলামায়ে কেরাম বহুবার পড়েছেন। এখানে অনেক আলেম ওলামায়ে কেরাম আছেন, আমাদের এই আলেম ওলামায়ে কেরামরা বারবার পশ্চিম এবং দিল্লির ফাঁদে, আওয়ামী লীগের ফাঁদে বারবার পড়েছেন এবং এখনও পড়ছেন বলে আমরা অনেক অনুষঙ্গ দেখতে পাচ্ছি। অতএব খুব সাবধান,
আপনারা ফাঁদে পড়া মানে হচ্ছে এইখানকার কোটি কোটি মানুষ, কোটি কোটি মুসলমান বিপদে পড়বে আবার। তো এই জন্য হচ্ছে প্রতিবাদ করতে হবে, লড়াই করতে হবে, শত্রু চিনে করতে হবে, ন্যায্যতার ভিত্তিতে করতে হবে। নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না। ঠিক একইভাবে হচ্ছে নোংরা কোনো ক্যাম্পেইনের অংশীদার হওয়া যাবে না। শুধু ঘটনা ঘটলো আর হচ্ছে আমি দৌড়ায় পড়লাম, দাবড়ায় পড়লাম, হাজারে হাজারে মিছিলে নেমে গেলাম, এই অনুভূতিতে আঘাত হয়েছে, ওই অনুভূতিতে আঘাত হয়েছে, এই ধরনের সস্তা প্রতিবাদে নামা যাবে না। প্রত্যেকটা মিছিল মিটিং প্রতিবাদের আগে এটা ভাবতে হবে যে এটা কি ন্যায্য আছে কিনা, এখানে এটার ভিতরে কোনো ষড়যন্ত্র আছে কিনা, আমার দাড়ি টুপিকে বিক্রি করবে কিনা। এখানে বিশাল ঘটনা ঘটা, দাড়ি টুপিওয়ালাদের বিশাল সমাবেশ হয়ে গেল। পশ্চিমা গণমাধ্যমে যখন আসবে বাংলাদেশে মৌলবাদের উত্থান, জঙ্গির উত্থান, তখন হচ্ছে আবার দিল্লির প্রজেক্ট, আবার ওয়ারান টেররের প্রজেক্ট, আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি। এই পুরো শত্রু মিত্রর বাস্তবতা হচ্ছে আমাদের প্রতিবাদী জনগোষ্ঠীকে মাথায় রাখতে হবে যে আমরা একই ভুল, একই ট্র্যাপে যেন আবার না পড়ি। তো সব মিলিয়ে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যে গুম কমিশনের যে কাজটা হয়েছে এটা অবশ্যই প্রশংসনীয়, আমরা এটাকে সাধুবাদ জানাই। কিন্তু একইভাবে গুম কমিশনকে আর একটা সেকেন্ড চ্যাপ্টার ওপেন করেন, একটা গণতদন্ত কমিশন করেন, ভিকটিম পরিবারের গল্প শোনেন, তাদের ট্রমার গল্পগুলো শোনা দরকার। বিটিভি এটাকে লাইভ সম্প্রচার করতে হবে, মানুষকে জানতে হবে 16 বছরে জুলুমের ভয়াবহতা মাত্রা কোথায় ছিল। এইটা জানলে পরে বুঝবেন আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতির আলাপ সাহস এই দেশে কোথায় আসে, তখনও বোঝা যাবে। শুধুমাত্র গুম পরিবারের 16 বছরের গল্প শোনেন, শুধু আয়নাঘরের 16 বছরের গল্প শোনেন, তারপরে দেখেন আওয়ামী লীগ নিয়ে কেউ আলাপ তোলে কিনা বাংলাদেশে। এটাই হচ্ছে আগামী দিনের বাস্তবতা। এবং যদি এটাকে দিয়ে আপনারা সাপ দিয়ে মাছ ঢাকার ব্যবস্থা করেন, চেষ্টা করেন, পারবেন না। এটা আবার ইমপ্লোড করবে। কারণ কষ্টকে যদি আপনি ইনসাফের ভিত্তিতে ভেন্টিলেট করতে না দেন, এই কষ্ট বারবার জেগে উঠবে, এই কষ্ট বারবার বিভিন্ন ফর্মে ফিরে আসবে এবং সেই কষ্ট আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এর একমাত্র জায়গা হচ্ছে এই কষ্টের কথা শুনতে হবে, ইনসাফ করতে হবে। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মজলুমের প্রতি ইনসাফ করাই হচ্ছে বাংলাদেশ 2-এ দায় এবং দরদের রাজনীতি। আপনাদের এই লড়াইতে আমরা আছি, থাকবো ইনশাল্লাহ, যতদিন না পর্যন্ত ইনসাফ পাওয়া যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।